মাননীয় সদস্য, আমি এখন মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009-এর অধিগত সংশোধনকল্পে আনিত একটি বিল, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় বিরোধী দলের চিফ হুইপ জনাব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু, বলুন। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী যে বিলটা এনেছেন, বিল প্রস্তাবিত বিলের 7(1) বিষয়ে স্থানীয় সরকার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টের এগেনস্টে হইল এই প্রস্তাবটা। মাননীয় স্পিকার, ইউনিয়ন পরিষদে কোনো কারণে নির্বাচন না হলে প্রশাসক নিয়োগ করা হবে। এটা একটা নতুন জিনিস এবং এই প্রশাসকটা গণতন্ত্রের সাথে স্থানীয় সরকার কনসেপ্টের সাথে একদম বৈপরীত্য। এরকম একটা শর্ত দিয়ে এই বিলটা আসবে, এটা অন্তত পক্ষে স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়, তিনি যে মানসিকতার মানুষ আমি চিনি, তার কাছ থেকে এটা আশা করি নাই। মানে স্পিকার, এখানে যেভাবে আছে, লাস্টে আছে যে দৈব দুর্বিবেকের কারণে নির্বাচিত পরিষদ গঠন করা সম্ভব না হইলে যৌক্তিক সময় পর্যন্ত, মানে যৌক্তিকটা আজীবন হইতে পারে, আনসার্টিন। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে বলবো যে আওয়ামী লীগ বর্তমান সরকারে আছে, তারা গণতন্ত্রের ধারক বাহক দাবি করেন, স্থানীয় সরকারের প্রতি কনসেপ্টে তাদের বিশ্বাস আছে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি বিলটা প্রত্যাহার করে এই প্রশাসক নিয়োগের শর্তটা বাদ দিয়ে নতুন করে আবার বিলটা আনেন, আমরা এটা পাশ করে দেব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব মাননীয় সদস্য জনাব আব্দুল লতিফ সিদ্দিকী, 133 টাঙ্গাইল 4। মাননীয় স্পিকার, জনাব মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুল হক চুন্নু যে বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন, এই আপত্তিটি অত্যন্ত যুক্তিসঙ্গত। শুধু যুক্তিসঙ্গতই বলা যাবে না, যে আইনটি আনার প্রস্তাব করা হয়েছে সেটা স্থানীয় সরকার ধারণার নস্যাৎ করাই শুধু নয়, আসলে স্থানীয় সরকার ব্যবস্থাটি কোনোদিনই আমরা কার্যকর করিনি, করতে দেইনি। আমরা যতই গণতন্ত্রের কথা বলি, চেতনা এবং চৈতন্যে জাতিগতভাবেই মাননীয় স্পিকার এখনো আমরা গণতান্ত্রিক মনোভাবাপন্ন হতে পারিনি। তাই দেখা যায় যে সকল ক্ষেত্রেই যেখানেই ব্যর্থতা, সেখানেই প্রশাসক নিয়োগের একটা প্রবণতা লক্ষ্য করা যায়। গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিন প্রশাসকের নিয়োগের প্রশ্ন অবান্তর নয়, গণতন্ত্র বিরোধী চেতনা। আমরা বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের নায়ক, গণতন্ত্রের পূজারী বঙ্গবন্ধু শেখ মুজিবকে বারবার উচ্চারণ করি। এই উচ্চারণ আমার মাঝে মধ্যে মনে হয় যে শুধুমাত্র জিহ্বার থেকে উচ্চারিত হয়, অন্তরে অন্য কিছু বিবেচনা বোধ থাকে। আমি মাননীয় স্পিকার অনুরোধ করব যে মাননীয় মন্ত্রী তার প্রস্তাবিত এই আইনটি প্রত্যাহার করে গণতন্ত্রের প্রতি তার আস্থা
পুনর্ব্যক্ত করবেন এবং এই সংসদের নেতা প্রতি শ্রদ্ধা জানাবেন। কারণ আমরা মনে করি এই সংসদের নেতা নির্বাচিত হয়েছেন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে। এই আইনটি যদি আজকে এই সংসদ কর্তৃক অনুমোদিত হয়, এবং এটা যে হবে তাতে কোনো সন্দেহ নেই, কারণ দলগতভাবে কাউরই ৭০ ধারার বিপক্ষে যাওয়ার সুযোগ নেই। অতএব উত্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে এই আইনটি আইন হিসাবে রূপান্তরিত হয়ে যাবে। 1942 সালে যে স্থানীয় সরকার আইনটি ব্রিটিশ সাম্রাজ্যবাদ রচনা করেছিল, সেখানেও এই ধরনের প্রশাসক নিয়োগের কোনো প্রশ্ন ছিল না। মাননীয় স্পিকার, আমি কোনো প্রস্তুতি নিয়ে আসিনি, কিন্তু আমার একটা পাঠ আছে। সেই পাঠ থেকে আমি জানি যেটা খুবই গর্হিত চিন্তা। যেমন দুঃখের সঙ্গে আমাকে বলতে হবে, আমরা উপজেলা পরিষদ গঠন করেছি। সেই উপজেলা পরিষদকে কিন্তু আমরা গলা টিপে মেরে ফেলেছি। আমরা একদিকে বলি গণতন্ত্রের কথা, স্থানীয় সরকার হবে সবকিছুর মধ্যমণি, কিন্তু আপনি মাননীয় স্পিকার ভালোই জানেন যে ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণকারী শক্তি হলো জেলা প্রশাসক। অতএব এই ধরনের চিন্তা আমরা কেন করছি? আমরা কি পিছু হাঁটছি নাকি? আমাদের ভূতের পা হয়ে গিয়েছে বোধহয়। যেদিন আমরা গণতন্ত্রের কথা বলেছি, 1954 সালে যেদিন যুক্তফ্রন্ট বিজয়ী হয়েছে, সেটা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের ভোটে। আর আমি কঠোরভাবে একটি প্রশ্ন নয়, মনে করিয়ে দিতে চাইব, মনে রাখতে হবে, যতবার আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসেছে, কোন অস্ত্রের ঝনঝনানিতে নয়, কোন ভিন্ন পোশাকে নয়, হয় পাঞ্জাবি পায়জামা পরে, না হয় মুজিব কোট পরে এসেছে। কিন্তু আজকে আমরা কোথায় যাচ্ছি? আমাদের চিন্তাটা কি? আমি জানি মাননীয় স্পিকার, এই আইনগুলো কিভাবে তৈরি হয়। মাননীয় স্পিকার, আজকে এই সংসদে আর কেউ উপস্থিত নেই। 1970-এর যে সংসদ, সেই সংসদের এখন আজকের মতো আমি একমাত্র ব্যক্তি যে উপস্থিত আছি। ওই জায়গায় আরো 3 জন আছে, মোট 4 জন। মাননীয় সংসদ সদস্য জনাব আমির হোসেন আমু, মাননীয় সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ এবং মাননীয় সংসদ সদস্য তোফায়েল আহমদ, এবং আমি এই একেবারেই নিকৃষ্ট নিম্নমানের লোকটি। এই 4 জন এখনো এই সংসদে আছে। তাই এই সংসদে অনেক কিছু আমার দেখার দুর্ভাগ্য হয়েছে। আমরা সব সময় কোথায় যেন আমাদের একটি সমস্যা, সব সময় আমরা পরের হাতে লবণ খাই। আমার অভিজ্ঞতা, এই আইন কোন সংসদ সদস্য রচনা করে না। এই আইন রচনা করার জন্য আইন মন্ত্রণালয়ে বা বিভিন্ন মন্ত্রণালয়ে একটি করে কোষ আছে। সেই কোষের কর্ণধাররা হলেন
আমলা, সেই আমলাদের মস্তিষ্ক থেকে যে আইন প্রণয়ন হয় সে আইন জনস্বার্থে কোনোদিন আসতে পারে না। কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা পদ্ধতি, শিক্ষার যে ধারা, শিক্ষার যে ধারণা, সেই ধারণাটি ইংরেজ কর্তৃক, সেই ইংরেজরা শিখিয়েছিল ইংরেজিতে স্বপ্ন দেখতে হবে, ইংরেজিতে ঘুমাতে হবে, ইংরেজিতে খেতে হবে। তারই ধারাবাহিকতায় 47-71 যতই স্বাধীনতা পায়, মাননীয় সদস্য, মাননীয় স্পিকার, আমি জানি আপনার সময় এবং গণতন্ত্রের কথা বলতে গেলে মাননীয় স্পিকার এই সংসদের সময়ের অভাব হয়, কিন্তু মাননীয় স্পিকার কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা কিছুক্ষণ আগে মুজিবুল হক মাননীয় সদস্য বলেছেন, না জনাব আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন 84,000 কোটি টাকা ঋণ খেলাপি। তখন অর্থের অপচয় হয় না। কোন মাননীয় সংসদ সদস্য যদি একটু সময় বেশি চায় তখন সময়ের অভাব হয়। মাননীয় স্পিকার, এই সংসদে জাতির চেতনার কথা, জাতির স্বার্থের কথা, জাতির ভবিষ্যতের কথা আলোচনা হবে। সেখানে যে বলতে পারে তাকে বলতে দিন। যাদের গলায় বর্ষি লাগানো আছে তারা কথা বলবে না। আমিও বলিনি, 60 বছর মাননীয় স্পিকার বলিনি। আজকে আমার গলার থেকে আপনারাই বর্ষিটা খুলে নিয়েছেন, তাই আমি যতক্ষণ আছি আপনি যতই বাধা দেন আমি কথা বলতে চেষ্টা করব। আবার আপনার আদেশ, আপনি যখন বন্ধ করে দেবেন লাল বাতি, আমি বসে পড়ব। কিন্তু মাননীয় স্পিকার, বিনীতভাবে বলবো আমাকে বলতে দিন। সময় নষ্ট হচ্ছে না, জাতির কত সময় নষ্ট হয়েছে। আপনি আমাকে সময়ের কথা বলছেন। আমার জীবনের 14টি বছর আমি কারাগারে কাটিয়েছি এই জাতির জন্য। আমার জীবন এবং যৌবন আমার সুন্দরী সহধর্মী নিকে সাথে নিয়ে আমি 7 বছর প্রবাসে কাটিয়েছি। মাননীয় স্পিকার, আপনার আজকে সময়ের সংকট দেখা দিয়েছে, জাতি এখন সংকটে রয়েছে। মুজিবুল হক বলছিল বিদ্যুতের কথা, যে যত কথাই বলুক আমি কাউকে বলবো না যে আপনি আমার এলাকায় আসুন, দেখুন বিদ্যুতের কি সংকট। মাননীয় মন্ত্রী যে কোনো এলাকায় যাবে, সেখানে বিদ্যুৎ যায় না, ওটা ভালো করে বুঝে। তাই আমি আমার জায়গায় যদি ফিরে আসতে দেন বলেন, না হলে বসে পড়ি। মাননীয় স্পিকার, বসে পড়ব? আপনিও নীরব হয়ে গেলেন, আমিও নীরব হয়ে যাই। আমি কিন্তু ওই চেয়ারটিকে সম্মান করি। আপনি বসুন, অনুগ্রহ। আলহামদুলিল্লাহ। মাননীয় মন্ত্রী, আপনিও এ ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ জনপ্রতিনিধিদেরকে একটা মর্যাদাশীল অবস্থায় নিয়ে জনপ্রতিনিধিদের মাধ্যম দিয়ে জনগণের দুঃখ দুর্দশা লাঘবের জন্য জাতির জনক সংবিধান যেমনি রচনা করেছেন, তেমনিভাবে সংবিধানকে অর্থবহ করার জন্য সংবিধানের যেই মূল মন্ত্র স্পিরিট, সেটাকে কার্যকরী করার জন্য বহু আইন বিধিবিধান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা থাকাকালীনই করেছেন। এবং তারই ধারাবাহিকতায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা, বাংলার মানুষের আকাঙ্ক্ষা পূর্ণের জন্য বহুবিধ কাজের সাথে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন আইন প্রণয়নকে। কারণ আমাদের আইনগুলি যত বেশি স্বচ্ছ হবে, যত বেশি জনবান্ধব হবে এবং জনকল্যাণকর আকাঙ্ক্ষা পূর্ণের জন্য উপযুক্ত হবে, তত মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হবে, আমাদের স্বপ্ন পূরণ হবে এবং জাতির জনকের স্বপ্ন পূরণ হবে। তো এই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের প্রণীত বিভিন্ন আইনগুলোতে
যেখানে কাজ করতে গিয়ে প্রতিবদ্ধকতা আমরা সম্মুখীন হচ্ছি, তো সেগুলো একটা কালেকটিভ অ্যাপোর্ট দেওয়ার মাধ্যম দিয়ে, অ্যাপ্রোচ দেওয়ার মাধ্যম দিয়ে আমরা সেগুলোকে সংশোধন করার জন্য চেষ্টা করছি। তো এখানে আমার কাছে খুব ভালো লেগেছে যে আমাদের অত্যন্ত বিজ্ঞ দুইজন মাননীয় সংসদ সদস্য বিলটি উত্থাপনের উপরে ওনাদের মতামত অথবা ভিন্ন মতামত হলেও ওনারা বক্তব্য রেখেছেন। আমি আসলে এটাকে সাধুবাদ জানাই, কারণ আইন প্রণয়নের আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় যে ডিবেট হওয়া, এবং এই আইনের উত্থাপিত আইনের বিষয়ে ভিন্ন মত যদি কোথায় কিছু থাকে তাহলে সেটাকে ওনারা এই সংসদে তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরবেন। তাইলে আমাদের যদি কোথাও যারা নাকি আইন প্রণয়নের সাথে আমরা সম্পৃক্ত, আমরা আরো নিবিড়ভাবে ওটাতে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে পারবো, যাতে নাকি আইনটি যে সৎ উদ্দেশ্যে আমরা নিয়ে এসেছি সেই উদ্দেশ্যটা আমরা যেন নাকি প্রতিফলন ঘটে। তো সেটাই হলো যে বিষয়। তো এখানে আমাদের দুজন বিজ্ঞ মাননীয় সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব উনি বলেছেন যে ওনার কন্টেম্পোরারি মাত্র ওনারা 4জন আছেন। তো অবশ্যই ওনার দীর্ঘ অবদানের প্রতি আমি সম্মান প্রদর্শন করব, এবং এই সংসদ কিন্তু ওনাদের অবদানগুলোকে অত্যন্ত মর্যাদার সহিত বিবেচনা করে, এবং এই শিক্ষাটা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছিও। তো এবং আমাদের মজিবুল হক সুন্নু সাহেবকে আমি ধন্যবাদ জানাই, উনি বক্তব্য রেখেছেন। আমি আমার উত্থাপিত আইন নয়, অন্যান্য আইনের বিষয়ে ওনারা বিভিন্ন সময় ওনাদের বক্তব্য এমনভাবে উত্থাপন করেন যাতে করে আইন প্রণয়নের জন্য যারা দায়িত্বে প্রাপ্ত তারা সতর্ক হতে পারে। এই বক্তব্যটা শুধু সংসদকে সমৃদ্ধ করবে না, এই বক্তব্যটি গোটা আমাদের মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকর্তারা আছেন এবং সংসদ সচিবালয়ের যে সমস্ত কর্মকর্তা আছেন, আইন মন্ত্রণালয়ে যারা আছেন, যারা এর সাথে সংশ্লিষ্ট আছে, সবাইকে সতর্ক করবে। তো এই জন্য আমি ধন্যবাদ জানাই। কিন্তু যে বিষয়ে ওনারা যে আশঙ্কা প্রকাশ করেছেন, আসলে এটার সাথে আমি ব্যক্তিগতভাবে একমত হতে পারছি না, এই কারণে যে আসলে আইনটাতে এই সংশোধনীটা অতীব জরুরি। কারণ জনপ্রতিনিধিত্বশীল ইউনিয়ন পরিষদের দরকার, এবং প্রায়শই দেখা যায় কিছু কিছু জায়গাতে বিভিন্ন ধরনের একটা অজুহাতে মামলা মোকদ্দমা এবং বিভিন্ন কিছুতে এমন ধরনের জড়াইয়ে যায় 15-20 বছর পর্যন্ত সেখানে নির্বাচন হয় না। একবার যারা নির্বাচিত হয়েছেন 15 বছর 20 বছর আগে তারাই দায়িত্ব থাকেন, এবং তখন সেখানে কেন্দ্রীয় সরকারকে যে নিয়ন্ত্রণ করার যেটা ব্যবস্থা, একটা কথা এখানে আমি বলবো, পৃথিবীতে এমন কোনো মতবাদ আমি অন্তত খুঁজি পাই নাই যে মতবাদ জবাবদিহি মুক্তভাবে এক্সারসাইজ হওয়ার পরিপ্রেক্ষিতে কোথায় কোনো সুফল আসছে। অর্থাৎ প্রত্যেকটি গণতান্ত্রিক ব্যবস্থায়ও জবাবদিহিতা অপরিহার্য। প্রত্যেকটি প্রতিষ্ঠান, যেমন আমি মন্ত্রী, আমি জবাবদিহিতার ঊর্ধ্বে কেন থাকবো? অর্থাৎ এই সংসদ জাতির কাছে জবাবদিহি করার জন্য এই সংসদ, তো অতএব স্বাভাবিকভাবে আমরা জবাবদিহি করার জন্য আমরা বাধ্য। এক্ষেত্রে যে জিনিসটা হলো ইউনিয়ন পরিষদের দেখা গেল বেশ কয়েক বছর নির্বাচন হচ্ছে না। আমাদের আইনগত এই যে সীমাবদ্ধতার কারণে আমরা সেখানে নির্বাচন করতেও পারছি না। কারণ যদি আইনগত জটিলতা থাকে তাহলে নির্বাচন কমিশনকে আমরা জানাইতে হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে এখানে আইনগত জটিলতা আছে। তখন নির্বাচন কমিশন আইনগত জটিলতার কারণে সেখানে নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কোনো রকম ব্যবস্থা নিতে পারে না, উদ্যোগ নিতে পারে না। তো সে কারণে এখানে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য যদি কোনো কারণে সেখানে ইউনিয়ন পরিষদের 5 বছর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে নির্বাচন অনুষ্ঠিত হইতে কোনো প্রতিবদ্ধতা সৃষ্টি হয়, এবং কেউ যদি কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য কোনো আইনের এই রকম কোথাও দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করে, এবং জনগণের আকাঙ্ক্ষা যে নির্বাচিত প্রতিনিধিরা ইউনিয়ন পরিষদ পরিচালনা করবেন সেখানে বাধা সৃষ্টি হয়, অর্থাৎ মানুষের আকাঙ্ক্ষা সেখানে অপূর্ণ থেকে যায় অথবা পূর্ণ হয় না। তো সে কারণেই এই সংশোধনীটি আনা হয়েছে, এবং এই সংশোধনীটি আনা হয়েছে
এখানে একশো সত্যি কথা বলতে কি, আমি খুব বড় বক্তব্যে যাব না। ব্যুরোক্রেটরা যেমনি কাজ করেন, আমরা যারা নাকি জনপ্রতিনিধি, আমরা সেখানে নেতৃত্ব দিই সংবিধান অনুযায়ী, আপনার রুলস অফ বিজনেস অনুযায়ী, বিজনেস অফ অ্যালোকেশন অনুযায়ী। মিনিস্টার ইজ দ্য সুপ্রিম অফ দ্য মিনিস্ট্রি। তো এখানে আমাদের অত্যন্ত সুযোগ্য সরকারি কর্মকর্তারা যেমনি আছেন, তারা ড্রাফটিং করেন, এবং আমি নিজে মন্ত্রী হিসাবে আমি প্রত্যেকটি লাইন দেখে আমরা এটাকে এরপর দিয়ে আমাদের ক্যাবিনেটে যায়। ক্যাবিনেটে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সেখানে সভা হয়, সেখানে আলোচনা হয়। যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে এরপর যে আইন মন্ত্রণালয়ে আবার প্রেরণ করা হয়, সেখান থেকে ওনারা চূড়ান্ত অনুমোদনের জন্য ক্যাবিনেটে আবার আসে, এবং ক্যাবিনেট তখন অনুমোদিত হলে হ্যাঁ ব্যাটিং করে দেওয়ার পরে এরপর দিয়ে পার্লামেন্টে আসে। এখন এই পার্লামেন্টে আসার পরে আজকে যে আমি উত্থাপন করছি, উত্থাপনের অনুমতি প্রার্থনা করেছি, এর মধ্যে আপনারা বক্তব্য রেখেছেন, এখানে একটা পরিষ্কার বিষয়। এটাই গণতন্ত্রের সবচেয়ে সৌন্দর্য। আমি অনুমতি প্রার্থনা করেছি, উনি অনুমতি দিয়েছেন, আপনারা বক্তব্য রেখেছেন। এখানে আমি আপনাদের সাথে আমি একমত হয়ে বলতে চাই যে এখানে আজকে এটা অনুমোদিত হলে, এটা উত্থাপিত হলে, এবং সেটা আমাদের স্থায়ী কমিটিতে যাবে, এবং স্থায়ী কমিটিতে সেটা চুলচেরা বিশ্লেষণ হবে। আমি বব ডলের বক্তব্য থেকে শুনেছি, when parliament is in a session, it is in a public exhibition. When it is in committee room, it works. তো পার্লামেন্টের কমিটি রুমে কাজ করে, এবং যে পার্লামেন্টের মাধ্যমে যে জনগণের কাছে জবাবদিহিতা করা, অ্যাকচুয়ালি কমিটি থেকেই মূলত খুব ইন্টেন্সিভলি কাজ করে, নিবিড়ভাবে কাজ করে। তো আমরা সেখানে প্রেরণ করার জন্য আমি মাননীয় স্পিকারের কাছে প্রার্থনা করব, উনি মঞ্জুর করলে সেখানে যাবে। যাওয়ার পর দিয়ে যে সমস্ত আপনাদের বক্তব্যটি, এটাও আমি সেখানে তুলে ধরব, এবং আমাদের মাননীয় সংসদ সদস্যরা সেখানে আলোচনা করবেন, সরকারি কর্মকর্তারা সহ যৌথভাবে আমাদের ক্রস ডিসকাশন হবে। তার মাধ্যম দিয়ে যদি কোনো সংশোধনীর দরকার হয়, তাহলে আমরা সেখানে সংশোধন করার জন্য উদ্যোগ নেব। আর এরপরও যখন নাকি স্থায়ী কমিটি থেকে ব্যাটিং হইয়া যখন নাকি পার্লামেন্টে আসবে, তখনও আপনারা সুযোগ পাবেন মাননীয় সংসদ সদস্যবিন্দু সংশোধনী দেওয়ার জন্য। কোনো যুক্তিক সংশোধনী থাকলে আমরা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা সেটাকে অবশ্যই মর্যাদা দিব, এবং সংশোধনী আসুক এটাও আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করব। যদি কোনোটা যদি আমাদের জন্য, আপনি হয়তো 50টা সংশোধনী আসতে পারে, আমি হয়তো যদি একটাও যদি গ্রহণ করার মতন আমার জন্য হয়, তাহলে এটা আমার জন্য লাভজনক, তাই আমি এটাকে ওয়েলকাম করব। তো অতএব আজকে আমি মনে করি এই বিষয়ে আমাদের যেহেতু সুযোগ আছে, আমরা পরবর্তীতে আরও আলোচনা করার, এবং যদি কোনো কারেকশনের দরকার হয় সে কারেকশন করার জন্য। তো অতএব আমার মনে হয় আমরা বিলটি উত্থাপনের জন্য আমি মাননীয় স্পিকার আপনার অনুমতি প্রার্থনা করব। জি, ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেওয়া হলো। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009-এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 উত্থাপনের জন্য উত্থাপন করছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, মাননীয় সদস্যবৃন্দ, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 সংসদে উত্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 সম্পর্কে সংসদে রিপোর্ট প্রদানের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের
আহ্বান জানাচ্ছি। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, প্রস্তাব করছি যে স্থানীয় সরকার ইউনিয়ন রিপোর্ট প্রদানের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে 7 দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য স্থায়ী কমিটিতে প্রেরণের জন্য আপনাকে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 পরীক্ষাপূর্বক 7 দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো।